উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করবো রায়মার্টিন প্রশ্নবিচার 2024 সালের ভূগোলের 7 নম্বর স্কুলটা ক্লাস 7-এর। তো দেখো, প্রথমে একটা ছবি দিয়েছে, প্রদত্ত রেখাচিত্রে গস্ত উপত্যকা ভূমিরূপ সৃষ্টি করেছে। এটা হচ্ছে বি ও বি চিহ্নিত অংশে, গস্ত উপত্যকাটাকে বি ও বি চিহ্নিত অংশে ভূমিরূপটা সৃষ্টি হয়েছে। 2 নম্বর, মানচিত্রে নীল রঙের সাহায্যে কী দেখানো হয় না, নীল রং দেখালে নিত্যবহ নদী বোঝানো হয়। সিমেন্ট তৈরিতে যে শিলা কাজে লাগে সেটা হচ্ছে চুনাপাথর, অর্থাৎ কি পাললিক শিলা, তাই না। পরটা, ভিক্টোরিয়া জলপ্রপাত দেখা যায় কোন নদীতে না, জামবেজি নদীতে। গিনি উপকূলে খামসিং বায়ু নামে পরিচিত হচ্ছে হারমাট্টান। হিমালয়ের কুয়েনলি পর্বতের মাঝে কোন মালভূমি আছে, তিব্বত মালভূমি। শুষ্ক অঞ্চলে সুগভীর গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। তুমি একটা জায়গায় ঘুরতে গিয়েছো, সেখানে সেখানে মাটি হাতে নিয়ে দলা পাকানোর চেষ্টা করে দেখলে মাটিটা দলা না পেকে ঝুরো ঝুরো হয়ে পড়ে গেল। এটি কোন ধরনের মাটি? এটা হচ্ছে বেলে মাটি। সাহারা মরুভূমিতে কোন জাতির মানুষেরা বেশি পর্যটন ভ্রমণ নির্দেশক হিসেবে কাজ করে? তুয়ারেগ জাতির মানুষ। আফ্রিকা মহাদেশে নাতিশীতোষ্ণ সমভূমি কী নামে পরিচিত? ভেল্ট নামে পরিচিত। দেখো, 3-এর দাগে 2টো প্রশ্ন দিয়েছে, তারা একটা অথবা দিয়েছে প্রত্যেকটা। লোয়েস সমভূমি কাকে বলে? আবার নদীদ্বীপ কি? আগ্নেয় শিলার বৈশিষ্ট্য এবং আফ্রিকা কিলিমাঞ্জারো অঞ্চলে হওয়া সত্ত্বেও চূড়ায় বরফ থাকে কেন? এই প্রশ্নগুলো আগেও আলোচনা করেছি, আবার দেখো দিচ্ছি তোমাদের। বলেছে লোয়েস সমভূমি কাকে বলে, প্রথমে দেওয়া আছে সুন্দর করে, এখান থেকে তোমরা লিখবে লোয়েস সমভূমি কী, এবং পরটা আছে নদীদ্বীপ কী। দেখো, নদীর পরিসঞ্চিত হয়ে একটা দ্বীপের আকারে সৃষ্টি করে, এটা নদীদ্বীপ। ছবিটাও তোমাদের দেওয়া আছে সুন্দর করে, যেমন ব্রহ্মপুত্র নদীর উপর মাজুলি হচ্ছে বৃহত্তম নদীদ্বীপ, ঠিক আছে। পরের প্রশ্ন ছিল আগ্নেয় শিলার 2টো বৈশিষ্ট্য দেবে, এটা প্রাথমিক শিলা এবং কেলাসযুক্ত হয়। এবারে বলছে কেন চূড়ায় বরফ জন্মে। মাউন্ট কিলিমাঞ্জারো পর্বত নিরীক্ষ অঞ্চল হওয়া সত্ত্বেও কেন বরফ চূড়া জন্মে? কারণ এটা আগেও বলেছি, এর উচ্চতা খুব বেশি হয় এবং এখানে 37 ডিগ্রি পর্যন্ত উচ্চতা হ্রাস পায় ওই পাহাড়ের চূড়ায়, যেন সেখানে অতিরিক্ত ঠান্ডার জন্য বরফটা জমে। 4-এর দাগের প্রশ্নগুলো বলেছে, দেখো 1-এর দাগেটা বদ্বীপ সৃষ্টি হওয়ার অনুকূল পরিবেশ সম্পর্কে বর্ণনা করো। তো বদ্বীপ সৃষ্টি হতে কী কী লাগে, এখানে আমি 6টা পয়েন্ট দিয়েছি। বদ্বীপ সৃষ্টির জন্য কী কী লাগবে দেখো না, নদীর জলস্রোত অল্প, অর্থাৎ নিম্ন বেগ হওয়া প্রয়োজন, তাই না। এবং মহীসোপান নদীর মোহনা গতিপথের বিপরীত দিকে সমুদ্র প্রবাহিত হলে বেগটা হ্রাস পেয়ে যায়, সেক্ষেত্রে পলি সঞ্চয় জমা হয়। তো এখানে 6টা পয়েন্ট আছে, এর মধ্যে তোমরা 3টে পয়েন্ট এখান থেকে ছোটো ছোটো করে দিয়ে দেবে। পরের প্রশ্ন এখানে দিয়ে দিয়েছে তোমার মোহনাটা। পরের প্রশ্ন, অন্তর্বাহিনী নদী এবং আন্তর্জাতিক নদী কী? দেখো, অন্তর্বাহিনী নদী হচ্ছে কোনো দেশের মাধ্যমে প্রবাহিত হয়, আন্তর্জাতিক মানে কি, সমস্ত দেশের মাধ্যমে যায়, আর অন্তর্বাহিনী মানে নিজের দেশেই থাকে। এখানে সুন্দর করে দেওয়া আছে পতনস্থল প্রকৃতি, দৈর্ঘ্য আয়তন কার কেমন হয়, সেক্ষেত্রে অন্তর্বাহিনী নদী হচ্ছে লুনিয়া, মুদৌরিয়া, সিরদৌরিয়া প্রভৃতি। আর আন্তর্জাতিক নদী গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, এগুলো বিভিন্ন দেশের মধ্য দিয়ে গেছে। সমভূমি অঞ্চলে পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল হওয়ার কারণ কি? কারণ সমভূমি অঞ্চলটা কেমন, সমভূমি অঞ্চলে সব কিছু অনুপযোগী, এখানে চাষবাস হয়, জল জমে, তাই না, বৃষ্টি কৃষিকাজ করা যেতে পারে, হ্যাঁ, সমতল ভূমি, উর্বর মাটি পাওয়া যায় এবং শিল্পের যে অবস্থান, শিল্প তৈরির জন্য বিভিন্ন রকম ঘরবাড়ি তৈরি করা হয়। আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? এটা আমি অনেকবার আলোচনা করেছি, আমি আর বলছি না, এখান থেকে তোমরা টুকটুক করে দেখে নাও, সুন্দর করে এটাই দেওয়া আছে, আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। পরের প্রশ্ন দেখো, 5 থেকে 2 নদীর উচ্চ প্রবাহের সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা দাও। নীলনদ অববাহিকা মানুষের জীবনে নীলনদের প্রভাব, অর্থাৎ মিশরকে নীলনদ দান, সেই একই পয়েন্ট। তো প্রথমে দেখো, নদীর উচ্চ প্রবাহের সৃষ্ট ভূমিরূপ আই ও ভি আকৃতি উপত্যকা, ছবি দিতে পারলে আরও ভালো, নাহলে তুমি সংজ্ঞা লিখে দিলেইও হবে। তারপরে গিরিখাত ও ক্যানিয়ন, উচ্চ প্রবাহের সৃষ্ট গিরিখাত ও ক্যানিয়ন দুটো আলাদা করে দেওয়া আছে, যেমন পেরিউ ক্যানোনান কালকা গিরিখাত। আর ক্যানিয়নের উদাহরণ এখানে দেওয়া আছে, তোমরা দেখে নাও, গ্র্যান্ড ক্যানিয়ন বা সাংপো ক্যানিয়ন। জলপ্রপাত সৃষ্টি হয় উচ্চ প্রবাহে, অর্থাৎ ঝর্ণা যেটাকে আমরা বলি, এই জলপ্রপাতটাও সৃষ্টি হয়। মন্থকূপ দেখো, মানে কূপের মতো আকৃতি, উপর থেকে জল পড়লে নিচে কূপের মতো আকৃতি হয়, এটা মন্থকূপ, ঠিক আছে। উদাহরণ হচ্ছে জব্বলপুর পূর্ব দিকে গৌর নদী তলদেশে এরকম মন্থকূপ আছে। আবদ্ধ শৈলশিরা, তো আমি 5টা এখান থেকে বিভিন্ন রকম উচ্চ প্রবাহের গতিপথগুলোর যে ভূমিরূপ সেগুলো দিয়েছি, তোমরা এর মধ্যে 2 কি 3টে করবে, বেশি করার দরকার নেই। পরের প্রশ্নটা লাস্ট প্রশ্ন ছিল, আমি কি বলেছিলাম পরের প্রশ্নটা, মিশরকে নীলনদের দান বলা হয় কেন, বা নীলনদের প্রভাব মিশরে। তো সেই কারণ মিশর নীলনদ থাকার জন্য উর্বর প্লাবনভূমি সৃষ্টি নদীর দুপারে, এর জলের সাহায্যে কৃষিকাজ, শিল্প করা যেতে পারে, পরিবহনের সুবিধা, নীলনদের উপরে পরিবহন করা যায় সহজে, জনবসতি স্থাপন হয়েছে কারণ বিদ্যুৎ শিল্প পাওয়া যায়, ভূমির বিস্তার রোধ করা গেছে, মরুভূমির বিস্তার রোধ, জল থাকলে মরুভূমি বেশি বাড়ে না, গাছপালা জন্মাতে থাকে। তো এইসবের এটাই ছিল কারণ।
তো ইতিমধ্যে দেখো আমরা রায়মাটি প্রশ্নপত্র যেটা ভূগোলের আমরা ইতিমধ্যে 7 নম্বর স্কুলটা কমপ্লিট করে ফেললাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে 8 নম্বর স্কুলটা নিয়ে। সকলকে ধন্যবাদ। তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো, সমস্যাদের কমেন্ট বক্সে লেখো। সবাইকে ধন্যবাদ। তোমরা সেকেন্ড পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নাও।